By this time, Bangladesh national team coach Javier Cabrera should realize his choice of selection for the starting 11 of Bangladesh against Singapore has major implication on his future. বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরা সিঙ্গাপুরের এগেনস্টে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোন 11 জনকে মূল একাদশে খেলাচ্ছেন সেটার উপরে অনেক কিছুই নির্ভর করছে এবং এই অনেক কিছুর মধ্যে রয়েছে বাংলাদেশ কোচের ভাগ্য। কারণ ট্রুথ টু বি টোল্ড, হাভিয়ার কাবরেরার উপরে বাংলাদেশের সমর্থক গোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু তেমন সন্তুষ্ট নন। কেন সন্তুষ্ট নন দীর্ঘ আলোচনার বিষয়, বাট ইন শর্ট যদি আমরা বলতে চাই, হি ইজ আ ভেরি অ্যাটাকিং মাইন্ডেড কোচ, বাট দ্য টুলস দ্যাট হি ইজ গট হি ডাজ নট ইউজ অল অফ দেম প্রপারলি। তার হাতে যেসব অস্ত্র রয়েছে, প্রপার অ্যাটাকিং ফুটবল হয়তো বা খেলানো যায়ও, সাহসী ফুটবল হয়তো বা খেলানো যায়ও, কিন্তু তিনি সেগুলোর সঠিক সদ্ব্যবহার করেন না, কখনো জেনে কখনো না জেনে, কখনো বা চাপে পড়ে। কোন চাপে পড়ে একটু আগে যেটা বললাম অনেক বড় ডিসকাশনের বিষয়। বাট বাংলাদেশের ফুটবল এখন একটা নবজাগরণ চলে এসেছে, অবশ্যই হামজা চৌধুরীর কল্যাণেই এসেছে। এখন হামজা ছাড়াও বাংলাদেশে আরও অনেক ফুটবলার আস্তে আস্তে আসছেন, যাদের ইনক্লুশন আমাদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে, আমাদেরকে আরও আশাবাদী করছে। এদের মধ্যে বলা যায় শামিত সোমের কথা। সিঙ্গাপুরের এগেনস্টে এশিয়ান কাপের বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন এই শামিত সোম, এটা মোটামুটি নিশ্চিত। শুধুমাত্র শামিত সোমই নন, হামজার সঙ্গে আমরা আরও নতুন দিনের বেশ কিছু তুর্কিকে দেখবো। এদের মধ্যে রয়েছেন ফাহমিদুল, আর আমাদের আগের বিশ্বস্ত তারিক কাজী বা কাজেম শাহর মতো ফুটবলাররা তো রয়েছেনই। সো দ্য অ্যাট্রাকশন রিগার্ডিং বাংলাদেশ ফুটবল, দি অ্যাটেনশন রিগার্ডিং বাংলাদেশ ফুটবল ইজ অ্যাট ইটস অল টাইম হাই। শেষ কবে বাংলাদেশের ফুটবল দলকে নিয়ে এত বেশি মাথামাতি হয়েছে, খাতা কলম নিয়ে গবেষণা করতে বসতে হবে। সো এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত, আমরা কোচ হাভিয়ার কাবরেরার কাছ থেকে কেমন সাহসী স্কোয়াড দেখতে চাই, সেই প্রত্যাশার কথাই বলবো আজকের এই ভিডিওতে। দেখে নেওয়া যাক আমার দৃষ্টিতে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের একাদশ কেমন হওয়া দরকার। বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটা ম্যাচ যদি আমরা বিবেচনা করি, স্পেশালি ইন দ্য ম্যাচ এগেন্স্ট ভুটান অর ইন্ডিয়া, আমরা সাধারণত দেখব যে বাংলাদেশ 4-2-3-1 ফরমেশনে খেলেছে। অনেকটা এরকম একটা ফরমেশন নিয়ে বাংলাদেশ খেলতে চেয়েছে। বাট এই ম্যাচে আমি চাচ্ছি যে বাংলাদেশ 4-2-3-1 ফরমেশনটা ডিচ করে একটু 4-3-3 ফরমেশন খেলুক, অনেকটা এভাবে। এটার পেছনে মূল কারণ দুইটা। নাম্বার ওয়ান, শামিত সোম আসার কারণে বাংলাদেশের মিডফিল্ড সলিডিটি অনেক বেড়েছে। সো আমরা অবশ্যই চাইবো যে আমাদের শক্তির জায়গা যেটা, সেটাকে সবচেয়ে বেশি যেন ইউটিলাইজ করা যায় সেটা নিশ্চিত করতে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে সিঙ্গাপুরের খেলা সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি বা যা অল্প একটু দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা ক্রস নির্ভর ফুটবল খেলে। তারা সাধারণত উইং বেসড অ্যাটাক একটু বেশি করে থাকে, তাই তাদের উইং বেসড আক্রমণকে নালিফাই করার জন্য আমাদেরও উইংগুলোকে শক্তিশালী হওয়া দরকার। অ্যান্ড 4-2-3-1 ফরমেশনের থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে 4-3-3 ফরমেশনটা টেকনিক্যালি উইংটাকে শক্তিশালী করার ক্ষেত্রে বেশি এফেক্টিভ হতে পারে। সো দিস ইজ ওয়াই আমি 4-3-3 ফরমেশনে চাচ্ছি যেন বাংলাদেশ খেলে। গোল পোস্টের নিচে মিতুল মারমার ইনক্লুশন নিয়ে কোনো কথা নেই, সম্প্রতি শেষ হওয়া লিগের সেরা গোলকিপার তিনি। সো তার এখানকার অবস্থানটা একদমই আনডিসপিউটেড। রাইট ব্যাক হিসাবে আমি রেখেছি তাজউদ্দিনকে, যদি অনেকে বলতে পারেন যে না, ভুটানের এগেনস্টে ম্যাচে তাজউদ্দিন অনেক ভালো খেলেছে, বিকজ ভুটান ইজ আ ভেরি উইক টিম। বাট উইক টিম হলেও আমরা তাজউদ্দিনের কাছ থেকে যেসব মোমেন্টস অফ ব্রিলিয়েন্স দেখেছি, তার ওভারল্যাপিং পাওয়ার বা তার ডিফেন্সিভ সলিডিটি, দ্য ওয়ে হি সাপোর্টেড দ্য রাইট উইঙ্গার অর দ্য রাইট মিডফিল্ডার অফ দ্য গেম ওয়াজ টপ নচ। সো ওই আশা থেকে বাংলাদেশ যদি রাইট ব্যাকের কাছ থেকে অ্যাটাকিং ইম্পেটাস চায়, আক্রমণ চায়, তাহলে আমার কাছে মনে হয় যে তাজউদ্দিন ক্যান বি ভেরি গুড অপশন ইন দ্য রাইট ব্যাক। সেন্টার ব্যাকের ডান দিকে তারিক কাজী এবং বাম দিকে তপু বর্মনের অবস্থান নিয়ে কোনো সংশয় নেই। তারা দুজন এর আগেও বেশ কয়েকটা ম্যাচে জুটি করে খেলেছেন, তো এখানেও তারা খেলবেন। লেফট ব্যাকে তাজউদ্দিনের ভাই সাদউদ্দিনকে আদৌ খেলানো উচিত কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে, বিকজ এগেনস্ট ইন্ডিয়া হি ওয়াজ নট গুড, এগেনস্ট ভুটান, ভুটানের এগেনস্টে, ভুটানের মতো একটা দুর্বল টিমের এগেনস্টেও কিন্তু আমরা সাদউদ্দিনকে সেরকম দুর্দান্ত খেলতে দেখিনি। তাই আমার কাছে মনে হয়েছে যে সাদউদ্দিনের জায়গায় ইসা ফয়সাল ক্যান বি এ ভেরি গুড অপশন। ইসা ফয়সালের কাছ থেকে আপনি যদি সেরকম বল প্লেইং ক্যাপাবিলিটি এক্সপেক্ট করেন বা আপনি যদি সেরকম ওভারল্যাপিং সেই ডাইনামিজম যদি এক্সপেক্ট করেন, তাহলে আপনি ভুল করবেন। ইসা ফয়সালকে নেওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজনস ইজ দ্য ডিফেন্সিভ সলিডিটি দ্যাট হি অফার্স। ম্যাচের অনেক সময় যদি এরকম হয় যে তাজউদ্দিন একটু সামনে চলে গিয়েছেন, তখন তারিক কাজী এবং তপু বর্মন অনেকটা এভাবে রিস্ট্রাকচার করে ইসা ফয়সালকে একটা থার্ড সেন্টার ব্যাকের ভূমিকাতে নিয়ে আসতে পারেন। অর্থাৎ ইসা ফয়সাল ক্যান প্লে অ্যাজ আ টেম্পোরারি সেন্টার ব্যাক ইন দিস জোনস। অ্যান্ড সিঙ্গাপুর যেহেতু টু উইং বেসড ফুটবল খেলে, সো ওরকম ডিফেন্ডার আমাদের দলে থাকা অত্যন্ত দরকার, যারা কিনা কম্পারেটিভলি ডিফেন্সিভলি সলিড। যেহেতু আমরা মেহেদী হাসান মিঠু এবং ইয়াসিন খানকে দলে ডাকিনি, মেহেদী হাসান মিঠু এবং ইয়াসিন খান বোথ কুড হ্যাভ বিন ভেরি গুড অপশন ইন টার্মস অফ বক্স ডিফেন্ডিং। অনেক সময় দেখা যায় যে ম্যাচের শেষ দিকে নিজেদের লিড ইন্ট্যাক্ট রাখার জন্য বা পয়েন্ট ছিনিয়ে আনার জন্য এমন কিছু ডিফেন্ডারের দরকার হয় যারা কিনা নিজেদের ডি বক্সে ভালো মতো ডিফেন্ডিং করতে পারেন। তাদের বল প্লেইং ক্যাপাবিলিটি যেমনই হোক না কেন, ওই ডিফেন্সিভ সলিডিটিটা তারা আনতে
আনতে পারেন। সো সেক্ষেত্রে মিঠু বা ইয়াসিনের মতো সেন্টার ব্যাক অনেক উপকার করতো আমাদের, বাট তারা যেহেতু নেই সেহেতু ইসা ফয়সাল ক্যান বি সার্ভিসেবল অপশন ইন দিস জোনস। বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা যদি মনে করেন যে না, মাত্র এক ম্যাচ খেলা কোনো খেলোয়াড়কে আমরা রাইট ব্যাকের মতো ইম্পর্টেন্ট কোনো পজিশনে খেলাবো না, সিঙ্গাপুরের এগেন্স্টে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে উই নিড মোর ডিফেন্সিভ সলিডিটি, এই জন্য ইন্ডিয়া ম্যাচের মতো যদি রাইট ব্যাকে শাকিল আহাদ তপুকে খেলানো হয় তাহলেও কিন্তু হাভিয়ার কাবরেরাকে খুব বেশি দোষ দেওয়া যায় না, বিকজ শাকিল আহাদ তপু ইজ ভেরি ডিফেন্সিভলি সলিড। আর আমরা ইন্ডিয়ার এগেন্স্টে ম্যাচে দেখেছি যে এই রাইট সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক এই জোনগুলোতে কিন্তু ইন্ডিয়ার এগেন্স্টে তারিক কাজী এবং শাকিল আহাদ তপু এইভাবে ইন্টারচেঞ্জ করে করে কিন্তু খেলেছেন। সো ওই ক্ষেত্রেও যদি বাংলাদেশ ডিফেন্সিভলি আরেকটু সলিডিটি চায় বা ফুল ব্যাকের কাছ থেকে যদি সেরকম অ্যাটাকিং ডাইনামিজম তারা যদি না চায়, তাহলে ইন দ্যাট কেস শাকিল আহাদ তপু অ্যান্ড তারিক কাজীজ কম্বিনেশন ক্যান বি আ ভেরি গুড অপশন ফর বাংলাদেশ। এখন আসা যাক মিডফিল্ডের ব্যাপারে। আপনারা এর মধ্যে দেখেছেন যে মিডফিল্ডের সোলো পিভোটে সোলো ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় আমি দিয়েছি মোহাম্মদ হৃদয়কে, এবং তার উপরে যে দুজন নাম্বার 8 রয়েছেন, দুজন নাম্বার 8-এর জায়গায় আমি দিয়েছি সমিত সোম এবং হামজা চৌধুরীকে। সমিত সোম থাকবেন একটু বাম দিকে এবং হামজা চৌধুরী থাকবেন একটু ডান দিকে। এখানে কিন্তু অনেক তর্ক বিতর্কের অবকাশ রয়েছে। অনেকের কাছে মনে হতে পারে যে না, মোহাম্মদ হৃদয়ের জায়গায় হয়তো জামাল ভুঁইয়াকে খেলানোটা অনেক বেশি সলিড থাকতে পারতো, বাট গত কয়েক ম্যাচ ধরে আমরা দেখছি যে জামাল ভুঁইয়া গত ম্যাচে একটা অ্যাসিস্ট পেলেও তার স্ট্যামিনার ক্ষেত্রে একটু ঘাটতি দেখা গিয়েছে, বা উনি সম্পূর্ণ 90 মিনিটস একই রকম রিদমে খেলার মতো সেরকম ফিট কিনা প্রশ্নটাও কিন্তু চলে এসেছে। সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরী এবং সমিত সোমের মতো নাম্বার 8কে ফ্রিলি এসব জোনগুলোতে ডমিনেট করার জন্য তাদের পিছনে এমন একজন খেলোয়াড় দরকার যে কিনা চারজন ডিফেন্ডারের সামনে থেকে দলের ডিফেন্সিভ সলিডিটিও ইনক্রিজ করতে পারেন এবং ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে বলটা প্রোগ্রেস করার ক্ষেত্রেও বাংলাদেশকে মোটামুটি একটা সাহায্য করতে পারেন। একটা স্টেডি বল প্রোগ্রেশনের ক্ষেত্রে মোহাম্মদ হৃদয় এই অপশনে হি ক্যান বি আ ভেরি গুড অপশন, যিনি কিনা ইনশিওর করবেন হামজা চৌধুরী এবং সমিত সোম যেন এসব জোনগুলোতে ওঠানামা ক্রমাগত করতে পারেন, হ্যাঁ, এবং সামনের জোনগুলোতে গিয়ে অ্যাটাকের সঙ্গে যেন কানেক্ট করতে পারেন। ইন্ডিয়ার এগেন্স্টে ম্যাচে আমরা দেখেছিলাম যে হামজাকে পেছনে রেখে মোহাম্মদ হৃদয়কে সামনে খেলানোর একটা বাজে ট্যাকটিক্স আমরা দেখেছিলাম, যে কারণে বাংলাদেশ আক্রমণ ভাগে অত বেশি অ্যাটাকিং ডাইনামিজম দেখাতে পারেনি। সো ওই ধরনের উল্টাপাল্টা ট্যাকটিক্স আমরা হাভিয়ার কাবরেরার কাছ থেকে দেখতে চাই না। হি নিডস টু কিপ হামজা অ্যাজ আ নাম্বার 8। আমি তাকে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার কখনোই বাংলাদেশের হয়ে খেলতে দেখতে চাই না। হামজার যে বল প্লেইং ক্যাপাবিলিটি সেটা বাংলাদেশের কম্প্যারিজনে অত্যন্ত দুর্দান্ত। সো আমাদের ওই জিনিসটাকে কাজে লাগাতে হবে যেন সে একই সঙ্গে রক্ষণ এবং আক্রমণে ভূমিকা রাখতে পারে, এবং হামজা যেন ওই কাজটা করতে পারে, সমিত সোম যেন ওই কাজটা ঠিক মতো করতে পারে। ইন দ্যাট কেস বাংলাদেশ নিড আ প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যান্ড দ্যাট প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যান বি মোহাম্মদ হৃদয়, যে কিনা এইটুক জোনগুলোতেই বিচরণ করবে। তাকে কিন্তু আবার আপনি যদি সাইডের জোনগুলো কভার করতে দেন তাহলে কিন্তু সে আবার অত ভালো মতো সেগুলো কভার করতে পারবে না। সো বাংলাদেশ এই ট্যাকটিক্সের মাধ্যমে কিন্তু মোহাম্মদ হৃদয়কে এমন একটা পজিশনে রাখতে পারে যেখানে তাকে ডিফেন্সিভলি অত বেশি জোন কভার করতে হচ্ছে না। জামাল ভুঁইয়ার ক্ষেত্রে বলছিলাম, জামাল ভুঁইয়াকেও কিন্তু আমরা দেখেছি যে ভুটানের এগেন্স্টে ম্যাচে নাম্বার 10-এর জায়গাতে খেলানো হয়েছে, উইচ ওয়াজ আ ভেরি ব্যাড ট্যাকটিক্স। সো ওই ধরনের জিনিসপত্র কিন্তু আমরা দেখতে চাই না সিঙ্গাপুরের এগেন্স্টে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে। সো আমি এই জায়গাতে মোহাম্মদ হৃদয়কে রেখেছি। আবার বাংলাদেশ যদি আরও আলট্রা অ্যাটাকিং মোডে চলে যেতে চায়, যদি মিডফিল্ডে আরও একটু ক্রিয়েটিভ স্পার্ক দেখতে চায়, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ হৃদয়ের জায়গায় তারা চাইলেই কাজেম শাহকে খেলাতে পারে। সেক্ষেত্রে কাজেম শাহ ক্যান বি দ্য ওয়ান হু স্টেজ আপ অ্যান্ড হামজা চৌধুরী শুড বি দ্য ওয়ান হু স্টেজ ডাউন, এবং এই তিনজনের মধ্যে একটা অ্যাটাকিং কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয়ার্ধে বা 60-70 মিনিটসের দিকে কাজেম শাহের জায়গায় শেখ মোরসালিনকেও কিন্তু খেলানো যেতে পারে। সো এইভাবেও কিন্তু বাংলাদেশ মিডফিল্ডটাকে গঠন করতে পারে তারা যদি মোহাম্মদ হৃদয়ের ডিফেন্সিভ সলিডিটির জায়গায় কাজেম শাহের ক্রিয়েটিভ স্পার্কটাকে বেশি গুরুত্ব দেয়। লেফট উইংয়ে আমি অবশ্যই চাই ফাহমিদুল ইসলামের ইনক্লুশন। কেন চাই সেটা আপনারা ভুটানের ম্যাচের এগেন্স্টেই বুঝতে পেরেছেন। হি ইজ সো ট্যালেন্টেড লেফট উইঙ্গার, যিনি কিনা একই সঙ্গে আক্রমণ এবং ডিফেন্সে ট্র্যাক ব্যাকে সাহায্য করা সব কিছুই দুর্দান্তভাবে করে থাকেন। হি ইজ নট সামবডি হু অনলি রিলাইজ অন পেস। তিনি কিন্তু গতি নির্ভর কোনো উইঙ্গার না। আমরা দেখেছি যে তিনি কিন্তু কখনো কখনো মাঝখানে এসে এইসব জোনগুলোতে এসে কিন্তু অ্যাটাকে ইন্সপায়ার করতে সাহায্য করেন। অ্যান্ড বাংলাদেশকে ইনশিওর করতে হবে ফাহমিদুল ইসলাম যখন মাঝখানে চলে আসে তখন সে যেন টুকটাক সমিত সোম এবং হামজা চৌধুরীর সঙ্গে টুকটাক 1-2 করে ডান দিকে থাকা রাকিব হোসেনকে যেন রিলিজ করতে পারে ডি বক্সের দিকে, সেই জিনিসটা ইনশিওর করতে হবে। দ্যাট ক্যান বি আ ভেরি ইন্টারেস্টিং প্রসপেক্ট ইন টার্মস অফ হাউ ফাহমিদুল ইসলাম প্লেজ। ডান দিকে বলছিলাম রাকিব হোসেনের থাকার কথা। আমরা গত কয়েক ম্যাচে দেখেছি যে রাকিব হোসেনকে ফলস নাইনে খেলানোর একটা ট্যাকটিক্স সবসময় দেখানো হয়, বাট রাকিব হোসেনের খেলার যেরকম স্টাইল, তিনি যেরকম অ্যাজাইল এবং স্পিডি একজন ফুটবলার, যিনি কিনা নিচে নেমে দুর্দান্তভাবে ট্র্যাক ব্যাক এবং প্রেসিং করতে পারেন, তাকে একজন ট্রেডিশনাল রাইট উইঙ্গার হিসাবে খেলানোই সবচেয়ে বেশি দরকার। আবার সিঙ্গাপুর যেহেতু উইং নির্ভর একটা দল, আমরা যদি ডান দিকের এই জোনগুলোকে সলিড রাখি, রাকিব যদি থাকেন, তার পেছনে যদি হামজা থাকেন এবং পেছনে শাকিল আহাদ বা তাজউদ্দিনের মতো ডিফেন্ডার যদি থাকেন, তাহলে এই উইংয়ের জায়গাগুলো অনেক কম্প্যাক্ট থাকছে, এবং কম্প্যাক্ট থাকলে সিঙ্গাপুর নিজেরা আক্রমণ করবে কি দেখা যাবে যে এই তিনজনকে আটকাতেই তারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। সো ওই সব কারণেও কিন্তু রাকিব হোসেনের ডান দিকে থাকা অত্যন্ত দরকার। এর আগে আমরা ভুটানের এগেন্স্টে ম্যাচেও কিন্তু দেখেছি যে রাকিব হোসেনকে স্ট্রাইকার হিসাবে শুরু করা হলেও সে কিন্তু বারবার ডান দিকের এই জোনগুলোতে নেমে যাচ্ছিল, সে কিন্তু বক্স ডমিনেট করছিল না। আর বাংলাদেশের পরিস্থিতি যেরকম, কোনো স্ট্রাইকার খেলা দেখে মনে হয় না যে
যে তারা বক্স ডমিনেট করতে পারেন, তাও আলামিন মন্দের ভালো। তিনি যেহেতু বিপিএলে সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত খেলেছেন, সো হি নিডস দ্যাট প্রাইজ অফ হ্যাভিং দ্যাট কাইন্ড অফ ফর্ম। তাকে নাম্বার 9 হিসাবে আমরা দেখতে চাই। এই ধরনের ম্যাচগুলোতে আমি খুব করে চাইতাম যদি এলেটা কিংসলের মতো কাউকে নাম্বার 9 বক্স ডমিনেটিং নাম্বার 9-এর ভূমিকা যদি দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। যেহেতু নাই, তাই আলামিন আমাদের বিপিএলের যে সবচেয়ে ফর্মে থাকা স্ট্রাইকার, তাকে খেলানো উচিত বলে আমি মনে করি। এবং তাকে নাম্বার 9-এ খেলানোর অর্থ হলো ডান দিকে রাকিব হোসেন এবং বাম দিকে ফাহমিদুল ইসলামের থাকা। সো আমি মোটামুটি এই ফরমেশন এবং এই ট্যাকটিক্সেই বাংলাদেশ যেন খেলে সেটা চাচ্ছি। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনারা সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচে বাংলাদেশের মূল একাদশে কাকে চান।